সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। স্বাগত তুষার আপনাকে। এরপরে আছেন ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আজকে দিনের খবর মন্ত্রিসভা। তো 50 সদস্যের মন্ত্রিসভা কেমন হলো? প্রথমে বলা হয়েছিল যে অনেক ছোট হবে কলেবর, কিন্তু আমরা দেখলাম প্রায় পূর্ণ কলেবরের মন্ত্রিসভাই হয়েছে। তারপর আরো জায়গা বাকি আছে, কেননা অনেক মন্ত্রীকে একাধিক জায়গাতে প্রতিমন্ত্রী আমরা দেখছি বা মন্ত্রীও দেখছি। আমার মনে হয় খারাপ হয়নি মন্ত্রিসভা, ভালোই হয়েছে। কারণ তারেক রহমান এখানে তার দলের আস্থাভাজন লোকদেরকে মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী খুবই অভিজ্ঞ একজন মানুষ রাজনৈতিকভাবে, এবং তার আমলাতান্ত্রিক অভিজ্ঞতা আছে, প্রশাসনিক অভিজ্ঞতা আছে, এমনকি পুলিশি নির্যাতন, গুম, এটার অভিজ্ঞতা আছে। ফলে উনি আসলে পারফেক্ট মানুষ আমার কাছে মনে হচ্ছে। উনি আরও কয়েক জায়গায় পারফেক্ট হইতে পারতেন, যেমন এলজিআরডি তার জন্য খুব ভালো মিনিস্ট্রি হইতে পারতো, সড়ক সেতু এটাও তার জন্য খুব ভালো হইতে পারতো। ফলে উনি একজন এভরিওয়্যার ফিট আর কি। তো এটা খুব ভালো স্পিকার হতে পারতেন। হ্যাঁ, পারতেন। উনি ওনার জন্য একটা ভালো অ্যাপয়েন্টমেন্ট। তারপরে আমার কাছে মনে হচ্ছে মির্জা ফখরুল সাহেবও ভালোই আছেন, ভালো একটা অ্যাপয়েন্টমেন্ট। তরুণদেরকে যেমন তিনি নিয়েছেন, নূরকে দিয়েছেন একটা জায়গাতে কাজ শিখবে, এবং আমরা একটা জায়গায় দিয়েছেন সে এর আগে প্রবাসে প্রচুর যাতায়াত করতে, এখন সে মন্ত্রী হিসেবে যাতায়াত করবে। একটা কানেকশন আছে শ্রমিকদের সাথে, তার প্রবাসী ব্যক্তিদের সাথে। ভালো মনে হচ্ছে। জুনায়েদ সাকিকেও বেশ গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হচ্ছে। মিলন সাহেবের অ্যাপয়েন্টমেন্টটা আমরা অলমোস্ট জানতাম যে উনি এটাই হবেন, কারণ উনি শিক্ষামন্ত্রী হিসেবে খুবই সফল একজন শিক্ষামন্ত্রী, খুব প্রশংসিত, এবং তাকে ওখানে দেওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালো আছে, ভালোই হয়েছে। আমির খসরু মাহমুদ সাহেব বয়স এবং তার অনুপাতে একটি ভারী মন্ত্রণালয় পেয়েছেন, তার সঙ্গে সহযোগীও দেওয়া হয়েছে, সেটাও ভালো। আমার কাছে মনে হয় খুব একটা বড় ধরনের আপত্তি করার মতো কিছু হয় নাই। ক্রীড়াক্ষেত্রে বাইরে থেকে প্রার্থী ওনাকে নেওয়া হয়েছে, কারণ উনি এবার জেতেন নাই, কিন্তু উনি এটা রিজার্ভ করেন। ভালো। আমার কাছে মন্ত্রিসভা নিয়ে খুব একটা অভিযোগ নাই। একটাই বিষয় সবাই প্রশ্ন করেছেন, যেটা আমার ধারণা জাহিদও বলবে, সেটা হচ্ছে খলিল সাহেবের অ্যাপয়েন্টমেন্ট। এখানে দুইটা সমালোচনার সুযোগ আছে। একটা হচ্ছে যে একসময় বিএনপি তার ব্যাপারে আপত্তি দিয়েছিল, আর আরেকটি হচ্ছে যে সরাসরি নিয়োগটা হওয়ার কারণে কেউ ভাববে হয়তো যে কোনো আন্ডারস্ট্যান্ডিং আগে থেকে ছিল, একটা কোনো সক্ষতা বা একটা কোনো পরিকল্পনা ছিল, যেটা আমার কাছে মনে হয় যে তার প্রতিপক্ষ একটা সমালোচনার সুযোগ পাবে। কিন্তু আমার ধারণা খলিল সাহেব সেটা কাজ দিয়ে যদি ভুলিয়ে দিতে পারেন বা মিটিয়ে দিতে পারেন, তাহলে আর এটা নিয়ে কোনো প্রশ্ন হবে না। এই তো। অনেক ধন্যবাদ আপনাকে। জাহেদ, কীভাবে দেখেন? তো সবই বলে ফেলেছেন, আমরা তেমন কিছু নেই। অবজারভেশন, দু একটা অবজারভেশন তারপর একটু বলি, আর একটু এলাবোরেট করতে চাই। শরিকদের থেকে কোনো মন্ত্রী দেওয়া হয়নি। মানে আমি ভাবছিলাম অন্তত একজন বা দুজন মন্ত্রী হতে পারেন, কিন্তু সবাই প্রতিমন্ত্রী হয়েছেন, এবং এর মধ্যে একটা নাম মিসিং আছে, যেটা অনেকে প্রেডিক্ট করেছিলেন থাকবেন শরিকদের মধ্যে থেকে, আন্দালিব রহমান পার্থ। উনি নেই। সো এটাও কারো কারো চোখে পড়ার কথা। ক্যাবিনেটের কথা যেটা বলছেন যে মন্ত্রী আরও বাড়বে, একাধিক আছে, এটা ভেঙে আরও বাড়ানো হবে, না, সম্ভবত ব্যাপারটা এইরকম না। আমি কিছুটা খোঁজ খবর করতে গিয়ে জেনেছিলাম এই সরকার, তারেক রহমানের সরকার, মন্ত্রণালয় আসলে কমিয়ে ফেলবেন। রাদার এই যে প্রতিমন্ত্রীরা থাকবে, কিন্তু হয় কি অনেক ওভারল্যাপিং থাকে, ফলে যেটা হয় এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করতে হয়। সেই কারণে মন্ত্রণালয় সম্ভবত এরকমই থাকবে, এই সংখ্যা মন্ত্রী এর চেয়ে বেশি বাড়বে না, প্রতিমন্ত্রী থাকবে বা প্রয়োজনে আরও নেওয়া হতে পারে। আরেকটা খুবই সারপ্রাইজিং ব্যাপার হয়েছে যে একটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেয়েছেন রবিউল ইসলাম রবি। ওনার সাথে আমরা অনেক দিন থেকে পরিচিত, আমরা টকশো করি, সো ভালো লাগছে। কিন্তু বেশ বড় একটা মন্ত্রণালয়। এবার তো মানে সড়ক, সেতু, রেল, নৌ পরিবহন, মানে সব পরিবহনকে একই আমব্রেলার নিচে নেওয়া আছে। এটাও একটু লক্ষণীয় ব্যাপার। আর যেটা বলা হচ্ছে খলিলকে নিয়ে, মানে বিএনপি একসময় অভিযোগ দিয়েছে, সেটার চাইতে বড় ব্যাপার হলো, মানে আমরা একটা সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে খুবই সমালোচনা করতাম যে তিনি মন্ত্রণালয়ে আছেন, সরকারের উপদেষ্টা, কিন্তু উনি আবার যে এনসিপির সাথে খুব হিউজলি কানেক্টেড, এটাও আমরা জানতাম। সো এই সমালোচনাগুলো হয়েছিল। তারপর তিনি রিজাইন করে তারপর জয়েন করেছেন, কিন্তু জনাব খলিল জাস্ট ব্যাক টু ব্যাক, উনি কিন্তু আজ এই শপথ নেওয়ার আগ পর্যন্ত তিনি আসলে ওই সরকারের অংশ ছিলেন।
সো এটা প্রশ্ন কিছুটা হলেও তৈরি করবে। তবে আমি যেটা ধারণা করি, এই যে আমরা যে সমালোচনাগুলো করছি এগুলো যে আসতে পারে এগুলো বিএনপি না বোঝার কোনো কারণ নেই। তার মানে এটা এমন একটা ঔষধ যার বেশ খানিকটা সাইড এফেক্ট থাকলেও ওষুধটা বিএনপি খেয়েছে, তার মানে তার হয়তো যোগ্যতা বা তার দক্ষতা যা যা আছে সেগুলোকে ইভ্যালুয়েট করে কোনো প্রয়োজন আছে নিশ্চয়ই। নিশ্চয়ই। নাহলে এই যে যে সমালোচনাগুলো আমরা করছিলাম এগুলো খুবই ইমপ্লাইড, যে কেউ এভাবে চিন্তা করতে পারেন, কিন্তু এরপরও সিদ্ধান্তটা নিতে হয়েছে, আমরা এইভাবে বলতে পারি। তো সেই বিবেচনায় হয়তো করা হয়েছে। তিনি বিশেষ করে ট্রেড নেগোসিয়েশনে অ্যাপারেন্টলি, আমি আসলে ট্রেড নেগোসিয়েশনের ডিটেল পড়িনি, কিন্তু অ্যাপারেন্টলি তাকে সফল বলা হচ্ছে বাংলাদেশ ট্যারিফের ক্ষেত্রে যে ছাড় পেয়েছে। যদিও ফাইনালি যে চুক্তি করে আসছে এর মধ্যে বেশ কিছু জিনিসের সাথে আমেরিকাকে আমরা ছাড় দিচ্ছি যেগুলো আমাদের দেশের ডোমেস্টিক অনেক প্রোডাক্টের জন্য খুবই ক্ষতিকর হয়ে উঠতে পারে। তো তারপরে সেটা নিয়ে আলাপ আছে, এবং তিনি যেহেতু ক্যারিয়ার ডিপ্লোম্যাট, তিনি ইউএনএ কাজ করেছেন, সো ওনার এক্সপিরিয়েন্সের জায়গাটা খুবই হাই, হয়তো এইসব বিবেচনা করেই তাকে নেওয়া হয়েছে। তারেক রহমান যে এই মন্ত্রিসভার মধ্য দিয়ে আপনার উনি কি মেসেজটা দিতে যাচ্ছেন? ওনার মেসেজটি ইজ ভেরি ক্লিয়ার, ওই যে উনি একটা মিক্সড মন্ত্রিসভা করেছেন এবং শরিকদেরকে রেখেছেন, মানে প্রবীণরা যেমন আছে তরুণরা আছে। কিছু কিছু ক্ষেত্রে আমি ঠিক নাম উল্লেখ করছি না, কিছু কিছু খুবই সিগনিফিক্যান্ট নেতা আছেন, বড় নেতা আছেন যাদেরকে ক্যাবিনেটে রাখেননি তিনি। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা বলে আমি মনে করি, যে তিনি হয়তো তুলনামূলকভাবে কম বিতর্কিত বা বিতর্ক নেই এই মানুষদেরকে প্রেফার করার চেষ্টা করেছেন, যে একজন মানুষ অনেক দিন ধরে আছেন এরকম কারণেই তাকে মন্ত্রিত্বে নেওয়া হবে। কারণ আপনি স্ট্যান্ডিং কমিটির মন্ত্রী সম্ভবত 5 জন হয়েছে, সংখ্যাটা খুব বেশি না। স্ট্যান্ডিং কমিটির একটা বিরাট অংশ মন্ত্রিত্ব পাননি, তো সবচেয়ে বড় কমিটি থেকেই তো এত মন্ত্রী আসেনি না, সো অনেকেরই ফিজিক্যাল ফিটনেসের সমস্যা আছে, কিন্তু এর বাইরেও উনি অনেক কিছু বিবেচনা করেছেন। এতে বোঝা যায় তিনি সাহসীভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে যে এখন এই 50 সদস্যের মন্ত্রিসভা বা যাদের বিরুদ্ধে অভিযোগ বা যেটা বলা হচ্ছে সমালোচনা তো জায়গা তো আছেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে এতে তারেক রহমানের যে দর্শন যেটা তিনি মানুষের সামনে হাজির করেছেন, তার প্ল্যান, এই প্ল্যানটা তিনি কি এই মন্ত্রিসভা দিয়ে কি করতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন? প্ল্যানটা তো আমরা পুরোপুরি জানি না, কিছু আচ্ছা, তো কিছু আছে। আমরা ম্যানিফেস্টো থেকে ধারণা পেতে পারি, নিশ্চয়ই তার প্ল্যান অনুযায়ী ম্যানিফেস্টোটা সাজানো হয়েছে, বাকিটা আমরা জানতে পারবো। আরো কিছু মন্ত্রীও কিন্তু ভালোই এসেছেন, জহিরুদ্দিন স্বপন ভালো মন্ত্রী, তো হয়তো তিনি পারবেন। তবে আমার কাছে মনে হয় যে এটি পারার জন্য যেটি তাকে করতে হবে সেটি হচ্ছে তার প্ল্যান সম্পর্কে মন্ত্রীদের কাছে তার কি চাহিদা, কি ডেলিভারেবল, এইটা তাকে খুব ভালোভাবে মন্ত্রীদেরকে দিতে হবে। এই চাহিদাপত্রটা মন্ত্রীদের কাছে থাকলে, একটা টু ডু লিস্ট থাকলে, উনি তাহলে মন্ত্রীদেরকে মনিটর করতে পারবেন যে আমি এই আপনাদের কাছ থেকে প্রথমে চাই ডেলিভারি। এবং আমি মনে করি যে ওনার একটা দ্রুত একটা মেয়াদি পরিকল্পনা দেওয়া উচিত, 1 থেকে 1.5 বছরের, যেখানে তিনি তার যে মূল চেঞ্জগুলি আনতে চান সেটা এনে ফেলবেন। কেননা সরকার যত দূরের দিকে যায় ততই এগুলি করা কঠিন হয়ে যায়, নানান ধরনের পক্ষ সক্রিয় হয়ে ওঠে, নানান বাধা চলে আসে, এই যে তুমুল বিজয়ের যে আনন্দ এবং যে উল্লাস সেটা স্তিমিত হয়ে যায়, হঠাৎ বাজার মূল্য হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, কিংবা বেকারত্ব কিংবা অন্য যে কোনো জিনিস ইস্যু আসতেই থাকে রাজনীতিতে। যে কারণে এই সামনের দিনগুলিতে যত দ্রুত সম্ভব তার প্ল্যানের মৌলিক জায়গাগুলি বাস্তবায়নের জন্য তার কাজ শুরু করে দেওয়া উচিত, এবং এইখানে মন্ত্রিসভাকে ব্যবহার করা উচিত। আরেকটি বিষয় চিন্তা করা উচিত যে দল এবং দলের বাইরে বাংলাদেশের সমস্ত মেধাবী মানুষকে এক জায়গায় করার একটা চেষ্টা তার থাকা উচিত, এই কারণে যে তাতে করে বাংলাদেশের কাছ থেকে তিনি যে বড় সমর্থন পেয়েছেন সেই সমর্থনের প্রতি উত্তরে তিনি দ্রুত এবং সঠিক কাজ করাতে পারবেন। আমি একটা গল্প শুধু বলি, যে এই গল্পটা এরকম ছিল যে সবাই রাজাকে অভিযোগ করছে যে আপনি মন্ত্রীকে এত গুরুত্ব দেন কেন, আপনার যে মন্ত্রী সে তো আপনার পাশেই বসে থাকে এবং তাকে তো দেখি আপনার তেমন কোনো কাজ করে না। তো রাজা বললেন যে আমার আস্তা বলে ঘোড়া হয়েছে, গিয়ে দেখে আসো তো বাচ্চাটা। তো যাকে পাঠালেন, যিনি অভিযোগ করছেন তাকে, এবং তিনি প্রত্যেকবার যান, রাজা প্রশ্ন করেন সাদা না কালো, সে আবার যায় দেখতে, মেয়ে না ছেলে, আবার যায় দেখতে, তারপরে বলে যে এই অসুস্থ না সুস্থ, আবার যায় দেখতে, দুধ খাচ্ছে না খাচ্ছে না, আবার যায় দেখতে। এইভাবে সে 18-20 বার যাতায়াত করেছে। তারপরে উনি মন্ত্রীকে বললেন আপনি যান একটু দেখে আসেন, ঘোড়ার বাচ্চা হয়েছে, দেখে আসেন। মন্ত্রী আসলো, উনি 20টা প্রশ্ন করলেন, মন্ত্রী একসঙ্গে 20টা প্রশ্নের উত্তর দিল। তখন উনি বললেন যে তোমার যেটা করতে 18 বার যাওয়া আসা করতে হয়, মন্ত্রী সেটা একবারে করতে পারে। মেধাবী লোকের সাথে অমেধাবী লোকের এটা হচ্ছে তফাৎ। কিছু মেধাবী পরিকল্পনা করবেন, কিছু মেধাবী কাজের ক্ষেত্রে মেধা দেখাবেন,
কিছু মেধাবী এই কাজের যে ভালো মন্দ অর্থাৎ মনিটরিং ইভ্যালুয়েশন করবেন, তিনি যদি এইভাবে মেধাবীদেরকে কাজে লাগাতে পারেন, আমার ধারণা যে তার কাজগুলো একটু দেরি হলেও একবারই ঠিক হবে। কিন্তু আপনি না, নিশ্চয়ই এটা দেখেছেন মন্ত্রী চাইতে ওনার যে সেক্রেটারিয়েট হবে যেটা, ওইটার উপর নির্ভর করে ওইখানেও তাকে খুব বিশ্বস্ত এবং মেধাবী লোকদেরকে নিয়োগ দিতে হবে। এবং আমি শুধু উদাহরণ হিসেবে দিই মন্ত্রীর গল্পটা, এই যে বিআরটি প্রকল্প গাজীপুর থেকে এই যে বিশাল বাস আসবে না আসবে, বলেন এতগুলি বানিয়ে ফেলার পরে এখন বলছে যে এটাতে ভুল ছিল, এটা ভেঙে ফেলতে হবে। এইটা হচ্ছে এই মন্ত্রীর সাথে গোপাল ভাঁড়ের তফাৎ। তারপরে হচ্ছে আপনি যদি দেখেন ঢাকা শহরে একটা ফ্লাইওভার হয়েছে এই যে মগবাজার মালিবাগের ওইখানে, এটার উপর একটা সিগন্যাল আছে এবং এই ফ্লাইওভারটা ভুল। এটা লেফট হ্যান্ড ড্রাইভ গাড়ির কথা চিন্তা করে বানিয়েছে, এটা ডিজাইন নাকি যেখান থেকে এসেছিল সেই দেশে লেফট হ্যান্ড ড্রাইভ চলে। এটা পরীক্ষা না করে এমনভাবে বানানো হয়েছে যার ফলে এটার উঠার রাস্তা কঠিন, নামার রাস্তা সোজা, অথচ উল্টাটা হয়, উঠার রাস্তাটা সোজা হইতে হয় কারণ সেখানে গাড়ির কষ্ট কমাতে হয়, আর নামার রাস্তাটা বেশি ঢালু করে দিতে হয় যাতে তাড়াতাড়ি নেমে যায়। কিন্তু এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড হওয়ার কারণে এই ফ্লাইওভারটার মধ্যে একটা ত্রুটি আছে, এটা আমরা পড়েছিলাম এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল যে তারা নাকি ডিজাইন করার সময় খেয়াল করেন নাই যে বাংলাদেশে গাড়ি লেফট হ্যান্ডে চলে না, রাইট হ্যান্ডে চলে। তো এই হচ্ছে মন্ত্রী আর মেধাবী লোকের সাথে অমেধাবী এবং পছন্দের লোকের তফাৎ আর কি। তো আমি আশা করব যে তিনি তার কাজে কর্মে আরও মেধাবী মানুষদেরকে যুক্ত করবেন, তার সাথে অনেক মেধাবী লোকেরা কাজ করেছে তাদেরকে তিনি রাখবেন, এবং তাহলে আমার ধারণা যে তিনি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তিনি অনেকাংশে রাখতে পারবেন। সব তার পারা যায় না, অন্তত 80% 90% মানুষ সেটা পাবে। বাকিটা উনি যখন নির্বাচনে যাবেন আবার তখন বলবেন যে আমি 80% অ্যাচিভ করেছি, বাকিটার জন্য আবার ভোট দিন। অনেক ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলাম যে প্রশাসন এখন তো ওনার প্রশাসন নেই, প্রশাসনটা কিন্তু অন্যভাবে চলছে। এই প্রশাসনের উপর দাঁড়িয়ে তিনি কিভাবে তার যেটা তিনি যে মানুষের সামনে যে কি দিয়েছেন, এই বিগত মাসগুলোতে তিনি যেভাবে মানুষকে উৎসাহিত করেছেন, বলেছেন যে তার প্ল্যান আছে এটা সেটা, তিনি কীভাবে বাস্তবায়ন করবেন? আচ্ছা, আমি আসছি এই জায়গায়, তার আগে একটা কথা একটু বলে রাখা মনে হয় ভালো। মানে সরকারকে না ফ্লেক্সিবল হতে হয়। আমরা হাসিনার সময় দেখতাম একজন মন্ত্রী হয়েছে, উনি যতই খারাপ করুক তাকে সরানো টরানো হয় না। এটা আসলে ওই ধরনের সরকারের ক্ষেত্রে হয়, মানে শেখ হাসিনা তো ভুল করতে পারেন না, সো ভুল শোধরানোরও প্রশ্ন নেই। আমি কথাটা কেন বলছি, আমরা আপাত দৃষ্টিতে যাদেরকে মনে করছি মন্ত্রী হিসেবে সাকসেসফুল হবেন, তিনি পারফরমেন্সে নাও হতে পারেন। আমার এই বোধটা তৈরি হয়েছে ডক্টর ইউনূস সরকার দেখার পর। মানে আমি অনেক এক্সপেক্ট করি নাই, অনেকে অনেক বেশি এক্সপেক্ট করেছেন, তারা অনেক বেশি হতাশ হয়েছেন। কিন্তু বাংলাদেশে বিদ্যমান অবস্থা কল্পনা করে বিবেচনা করে আমি যতটুকু পারফর্ম করবেন বলে মনে করেছি ডক্টর ইউনূস সরকার, উনি তার চেয়ে অনেক বেশি খারাপ করেছেন। যদিও শেষ পর্যন্ত উনি যেভাবে বিদায় নিয়েছেন আমরা কিন্তু তার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশকে আপরাইজিং এর পর একটা স্টেবল অবস্থায় রেখে তিনি বিদায় হচ্ছেন, এটা অ্যাজ এ হোল আমরা কিন্তু করছি। তো কিন্তু যে কথাটা বললাম যে ডক্টর ইউনূসকে তো মনে হয়েছিল তিনি অনেক ভালো কিছু করতে পারবেন, অনেকের অন্তত কাছে থাকা অনেকে আবার কনফিউজ ছিলেন। তো যেটা উচিত হবে, যাদেরকে আমাদের মনে হচ্ছে যে খুবই এফিশিয়েন্ট বা মানে খুবই ক্যাপেবল মন্ত্রী হবেন, তারা নাও হয়ে থাকতে পারেন। মানে সরকারের উচিত হবে, প্রধানমন্ত্রীর উচিত হবে চেঞ্জ করা, ক্যাবিনেটের তার দপ্তর চেঞ্জ করে দেয়া, প্রয়োজনে বাদ দেয়া, প্রয়োজনে নতুন কাউকে নেওয়া, এই ধরনের রেজিলিয়েন্স থাকতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আসলে যে দেখবো, একজন মানুষ খুব ভালো পলিটিশিয়ান হওয়া ডাজন্ট নেসেসারিলি মিন তিনি খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর। তিনি খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর, হয়তো পলিটিশিয়ান ভালো ছিলেন না, আমরা হয়তো কাউকে ভাবিই নেই, এমন কেউ মন্ত্রী হিসাবে কিন্তু খুব ভালো করে ফেলার সম্ভাবনা থাকতে পারে। সো এই ব্যাপারগুলো সরকারকে মনিটর করতে হবে। প্রশাসন নিয়ে আমি মনে করি যে যদি তিনি খুব সিরিয়াসলি ডিসাইড করতে পারেন যে প্রশাসনটা ওনাকে জেনুইন মানুষ দিয়ে অ্যারেঞ্জ করতে চান, সেটা করতে হবে। ওনাকে মানে সমস্যা করার জন্য নানা রকম লোক আছে প্রশাসনে, এখনও আওয়ামী লীগের লোক আছে প্রশাসনে, তার চাইতে জরুরি কথা জামায়াতের লোক আছে। এটা আমি একটু আলাদাভাবে বলতে চাই। উনি নিজে কিন্তু গুপ্ত শব্দটা বহুবার বলেছেন এবার ক্যাম্পেইনে। সো ওনাকে গুপ্তদের সম্পর্কে সতর্ক থাকতে হবে, কারণ ওনাকে মানে সমস্যায় ফেলার জন্য, ওনাকে ব্যর্থ করার জন্য এই গুপ্তরাই প্রধান চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ তারা যেহেতু একসময় বিএনপি জামাত একসাথে ছিল, তাদেরকে লুকানো, তাদের জন্য লুকিয়ে যাওয়া সহজ। আওয়ামী লীগ কিন্তু আপনি আলাদা করে ফেলতে পারবেন। সো প্রশাসন তার নিজ দল, আমি প্রায় বলি, সেখানে যেখানে আছে গুপ্তদেরকে খুঁজে বের করতে হবে। তার বিভিন্ন কমিশনে গুপ্তরা গিয়ে বসে আছে এবং ভীষণ বিএনপি সেজে বসেছে, আমি এখন তথ্য পাচ্ছি। সো এই গুপ্তদেরকে কোনোভাবেই যাতে কোনো গুরুত্বপূর্ণ জায়গা না থাকে, এবং আমি অনেক ক্ষেত্রে মনে করি যাদের 25 বছরের চাকরি হয়ে গেছে তাদেরকে আপনি কিন্তু রিটায়ারমেন্টে পাঠিয়ে দিতে পারেন আইন অনুযায়ী।
এটা হলো প্রাথমিক স্টেপ। এরপরের স্টেপটা হচ্ছে কেপেবল, মানে আমি আবার আরেকটা প্রবণতা আছে, আমি ডেপ্রাইভড বিএনপি করার কারণে আছে এরকম, কিন্তু আমি খুব দক্ষ না, এরকম মানুষদেরকেও খুব ভালো পদায়ন করা উচিত হবে না। সোজা সাপটা, কারণ তাদেরকে অন্য কোনোভাবে রিওয়ার্ড করার চিন্তা লোক পাবেন কই দিলে? লোক পাওয়া যায়, যে পরিমাণ মানুষ আছে লোক আসলে পাওয়া যায়। কিছু মানুষকে প্রমোশন দিয়ে আপনি এটা খুঁজে নিতে হবে কি পজিশনগুলোতে। মূলত প্রথম কথাটা হচ্ছে গুপ্ত রাখা যাবে না, এটা হলো 1 নম্বর পয়েন্ট, এর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, নো ওয়ে, কোনো গুপ্ত থাকবে না। বাকিগুলো আপনি আসলে পেয়ে যাওয়ার কথা আছে, এবং আমি মনে করি যেহেতু এই সরকারটা 2/3 মেজরিটি পেয়েছে, শুধু তাই না, তার পপুলার ভোট আপনি যদি বিএনপি নিজেই 50% পেয়েছে আর স্বতন্ত্র আদতে তার ভোট, সো এটা 57-58%। সো এরকম একটা সরকার যদি আন্তরিকতা নিয়ে কাজ করে, আমলাদের খুব বেশি সাহস দেখানো যে আমি সরকারের মানে জেনুইন ইন্টেনশনের বিরুদ্ধে কাজ করব, এই সাহস মনে হয় হবে। জাহিদ, কি তারেক রহমানের সামনে মানে ইমিডিয়েট কি চ্যালেঞ্জ আছে? মানে আমরা অনেকগুলো বলি, আইন শৃঙ্খলা, অর্থনীতি, তার চেয়ে হলো রোজা। মানে রমজান শুরু হচ্ছে, বাংলাদেশের মানুষ এটা বিবেচনা করবে না রমজানের অবস্থা যদি খারাপ থাকে দ্রব্যমূল্যের, যে এই সরকারটা মাত্রই আসলো, এর আগে কি হয়েছে, মানুষ কিন্তু খুবই মানে স্ট্রেসড হয়ে যাবে। আমি মনে করি সরকার যদি রমজানটাকে ঠিকঠাক মতো পার করতে পারে, এটা তার জন্য খুবই বড় একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে, এবং সেটা উচিত হবে। আর ইমিডিয়েটলি যেটা উনি ওনার নির্বাচনের পর যে প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে তিনি বলেছেন তিনি আইন শৃঙ্খলার ব্যাপারে কঠোর হবেন। খুব দ্রুত ক্লিয়ার মেসেজ দিতে হবে, বাংলাদেশে আর মবক্রেসি চলবে না। এর জন্য রাষ্ট্র বৈধভাবে লেজিটিমেট প্রপোর্শনেট বল প্রয়োগ করা প্রয়োজন হলে বল প্রয়োগ করবে। সো এই কতগুলো জিনিস ইমিডিয়েটলি করতে হবে। অর্থনীতির গতি আনার চেষ্টা করতে হবে খুব দ্রুত, কারণ এই কয়েকটা জিনিস যদি না হয় ভালো হবে না। আরেকটা জিনিস একটু জরুরি, সেটা হচ্ছে ইলেকশনের আগে বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, তাদের নিচের দিকের নেতাকর্মীরা কেউ কেউ বা অনেকেই চাঁদাবাজির মতো অপরাধের সাথে জড়িত। তখন একটা কথা বলা হতো, বিএনপি ক্ষমতায় নেই তাই সে বহিষ্কার করছে, এখন তো বিএনপি ক্ষমতায়। সো এরকম কিছু জায়গায় খুবই সিগনিফিক্যান্ট কিছু এক্সাম্পলারি উদাহরণ তৈরি করে এরকম স্টেপ নিতে হবে। যে আমি আমার দলের লোককে, যেমন আমি খুব ইন্টারেস্টিং করে 2-3 জন এমপিকে দেখলাম, তারা তাদের দলের বিরুদ্ধে মামলা করেছেন। আমি লক্ষ্মীপুরের নিজান ভাইয়েরটা দেখলাম যে তিনি কতজনের বিরুদ্ধে যেন মামলা করেছেন। সো এইরকম নিজেরা বা দল তার দলের বিরুদ্ধে মামলা করবে, এদের বিরুদ্ধে স্টেপ নেবে, এই মেসেজটা দিতে হবে। আর এটা যখন দেওয়া যাবে তখন প্রশাসনও কিন্তু আসলে ভয় পাবে, এবং প্রশাসনেও একই রকমভাবে সিগন্যাল দিতে হবে র্যাম্পেন্ট করাপশনের দিন শেষ। মানে দুর্নীতি একেবারে এলিমিনেট করা যায় না, কিন্তু মানুষের সামনে যদি ভিজিবল হয় তিনি সত্যিকার অর্থে এগুলো করছেন, তাহলে আমার মনে হয় ইমিডিয়েটলি এই কয়েকটা জিনিস করলেই ভালো হবে। অনেক ধন্যবাদ। নির্বাচন ছাড়া প্রফেসর ইউনূসের শাসনকে কিভাবে বর্ণনা করবেন আপনি? নির্বাচন সহই বিচার করলেও আপনি দেখবেন যে এটি একটি ব্যর্থ শাসন। কেননা প্রফেসর ইউনূস আমাদেরকে প্রথম বক্তৃতায় যা যা বলেছিলেন তার 90% তিনি ডেলিভার করতে পারেন নাই। তিনি এসে বলেছিলেন তিনি উদ্যোক্তা চান। তিনি বলেছিলেন যে 3-0 তার যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালে তার প্রশাসন পরিচালিত হবে, কারণ তার প্রশাসন বলেছিল যে আমাদের প্রধান উপদেষ্টার যে ভিশন, সেই ভিশনে প্রশাসন পরিচালিত হবে 3-0। কিন্তু বাংলাদেশে দূষণ বেড়েছে, ঢাকা শহরের দূষণ তো এক ফোঁটা কমেই নাই, সারা বাংলাদেশে এমিশন দূষণ সবই বেড়েছে, বাংলাদেশের বেকারত্ব বেড়েছে, বাংলাদেশের দারিদ্র্য বেড়েছে। অর্থাৎ তিনি যে থিওরিটি দিয়েছেন, সেই থিওরিটি তিনি নিজে তার সমস্ত ক্ষমতা থাকার পরেও এটিকে একটি ল্যাবরেটরি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করার পরেও 18 মাসে কোনো তার প্রতিক্রিয়া হয় নাই। এটা যে অকার্যকর একটি থিওরি, সেটা এই সরকারের ভেতর দিয়ে পরিচালিত হয়েছে, এবং এরপরে তিনি পুরো দোষ জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে বলেছেন এটা জালিয়াতের কারখানা। এটা তো আমরা শুনতে চাই নাই। উনি কি 18 মাস পরে বুঝলেন? এত বছর মানুষকে ঋণ দিয়েছেন, যে ঋণ 98% পরিশোধ করেছে বাংলাদেশের লোক, সেই 98% লোককে জালিয়াত, যারা তার ঋণ শোধ করেছে। উনি বলে দিলেন যে এটা জালিয়াতের কারখানা। জালিয়াতি কোথায় হয় না, কিংবা জাল পাসপোর্ট কোথায় হয় না? জেমস বন্ডের ছবি নিশ্চয়ই আমরা সবাই দেখেছি। জেমস বন্ড তো সারা জীবন জাল পাসপোর্ট নিয়ে ঘুরে, তাই না? তো এখন প্রশ্নটা অন্যখানে। তারপরে তিনি কি করলেন, তার সরকার কি করলো? তার সরকার বলল মন খুলে সমালোচনা করুন। আমরা দেখলাম সমালোচনা করলে নানানভাবে নিগ্রহ করা হচ্ছে। প্রথমে চূড়ান্ত আক্রমণ, এবং ফেসবুকে তার সরকারের অতীব তোষামতকারী দেশি বিদেশি ইনফ্লুয়েন্সাররা তারা একদিকে আক্রমণ করে,
আরেকদিকে বট বাহিনী ঝাঁপিয়ে পড়ে এবং কুৎসিত ভাষা আক্রমণ করে। এমনকি তার প্রেস উইং সমালোচকদেরকে সফট আওয়ামী লীগ আর গুপ্ত আওয়ামী লীগ এইসব বলে সমালোচনা করত, যুক্তির উত্তর দিত না। তারা এমনকি নিজেদের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে বিষোদ্গার করত। তো এটি তো তারা করেছে, তাহলে মন খুলে সমালোচনা কোথায় গেল? এটা হলো না। তারপরে তিনি বলেছিলেন যে তিনি রিজার্ভ এবং ভঙ্গুর অর্থনীতির কথা বলেছিলেন। সঙ্গে সঙ্গেই তার যে অর্থ উপদেষ্টা বলেছিলেন যে না, যতটাও খারাপ ভেবেছিলাম ততটা খারাপ অর্থনীতি না। শেখ হাসিনার সময় আমরা সবাই সমালোচনা করেছি যে শেখ হাসিনা দুইভাবে রিজার্ভ গোনেন। একটা হচ্ছে IMF এর বলে দেওয়া পদ্ধতি, আরেকটা হচ্ছে বাংলাদেশের নিজের একটা পদ্ধতি আছে, যেখানে রিজার্ভে যেটা নাই, যেটা লোন হিসেবে দিয়ে দিয়েছে বা কোনো জায়গাতে ব্যবহৃত হচ্ছে, সেটাকে রিজার্ভে ধরে নেওয়া। যেমন সালমান এবং গংদেরকে জনতা ব্যাংকের মাধ্যমে $7 বিলিয়ন মতো ঋণ দিয়ে দেওয়া হয়েছিল, যেটাকে বাংলাদেশ ব্যাংক সবসময় রিজার্ভে দেখাতো। তিনি যেদিন চলে যান $32 বিলিয়ন একটা হিসাব দিয়েছেন, সেইখানে সেই 7 বিলিয়নের হিসাব আছে কি নাই এটা পরিষ্কার করেন নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারেন নাই, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। ফলে একজন অর্থনীতিবিদ যিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে, তিনি বাংলাদেশের শান্তি নিশ্চিত করতে পারেন নাই, অর্থনীতিকেও ভালো করতে পারেন নাই। অশান্তির চূড়ান্তে গিয়েছে। মবকে প্রেশার গ্রুপ বলে তার সাথের লোকেরা মবকে উৎসাহিত করেছে। পুলিশ মবের বিরুদ্ধে যারা ফোন করেছে এসে তাদেরকে ধরে নিয়ে গেছে, আর মব বাইরে উল্লাস করেছে। তার সৃষ্ট অথবা তার পৃষ্ঠপোষকতায় সৃষ্ট তরুণদের দল, তাদের নেতা গিয়ে মবকারীকে মুচলেকা দিয়ে থানার থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে। থানায় বসে কোনো কোনো তরুণ বলেছেন সেই থানায় সে আগুন ধরিয়েছে, হত্যা করেছে এবং কোনো ধরনের কিছু হয় নাই। বয়স্ক মুক্তিযোদ্ধার বাড়ির সামনে কুৎসিত ভাষায় গালিগালাজ হয়েছে, সভ্যতা ভব্যতার সমস্ত সীমানা ছাড়িয়ে। কিন্তু এই অসভ্যদেরকে কোনোভাবে বন্ধ করা হয় না, উল্টা বলা হয়েছে জুলাই সনদে স্বাক্ষর করে আমরা সভ্য হলাম। যেন আমরা গোটা জাতি অসভ্য ছিলাম, শুধুই যারা মব করতো, উল্টাপাল্টা ভাষায় গালি দিত, ওরা সভ্য ছিল। তাহলে আপনি যদি বলেন উনি ব্যক্তি হিসেবে অনেক মহান, ওনার অনেক ব্যক্তিগত অর্জন আছে, কিন্তু ব্যক্তিগত অর্জন থাকলেই যে সামষ্টিক অর্জনের নেতৃত্ব দেওয়া যায় না, এই ব্যাপারটি একেবারে হাতে কলমে প্রমাণিত হয়েছে তার শাসনে। তার উপদেষ্টারা অগণতান্ত্রিক মন্তব্য করেছেন, রাজনীতিবিদদেরকে অহেতুক আক্রমণ করেছেন, এবং সবার আগে দেশত্যাগী হয়েছেন তারই একজন উপদেষ্টা, অথচ এটা হওয়া উচিত ছিল না। অন্তত তার এতটুকু বলা উচিত ছিল যে শপথ গ্রহণের পরে তারপরে যেন কেউ যায়। আরেক উপদেষ্টা বলেছেন উনি চলে গিয়েছেন, বলছেন কেন, উনি তো এসেছিলেন। এই এসেছিলেন আর চলে গিয়েছেন বলার মধ্যে একটা পার্থক্য আছে। কি আমি আপনাকে একটু বলি, মানুষ চলে যায় নিজের জায়গা ছেড়ে, আর মানুষ আসে হচ্ছে নিজের জায়গা থেকে। তো উনি চলে যান না, উনি এসেছিলেন, তার মানে উনি আসলে বিদেশের। ওনারা এসেছেন, ওনারা এইখান থেকে যান নাই, কারণ এখান থেকে ওনারা বহু আগেই গিয়েছেন। ওনারা এই বাংলাদেশে থাকতে চান নাই। আমাদের মতো মানুষের আমরা বাংলাদেশে থেকে গিয়েছি, হয়তো আমাদের মেধা কম, যোগ্যতা কম, সেই জন্য যেতে পারি নাই, কিন্তু বাংলাদেশ থেকে ওনারা চলে গিয়েছেন এত মেধাবী হওয়া সত্ত্বেও। এই মেধার পিছনে তো বাংলাদেশের অবদান আছে। যখন ঝট করে তারা বলেছেন যে বাংলাদেশের পয়সায় পড়াশোনা করে ডাক্তাররা বাংলাদেশে চিকিৎসা করে না, তখন বাংলাদেশের পয়সায় পড়াশোনা করে আলী রিয়াজ বাংলাদেশে কেন থাকে না, কেন এই ফয়েজ তৈয়ব থাকে না, কেন তারা উড়ে আসেন এবং জুড়ে বসেন এবং তারপরে আবার উড়ে চলে যান বলা যাবে না, ওনারা এসেছিলেন। এই যে কথাটা, এই কথাগুলির মধ্যেও এক ধরনের আমি বলবো যে জনগণকে অবজ্ঞা করার একটা ব্যাপার ছিল। এবং সবশেষে যেটা করেছেন সেটা হচ্ছে যেই জুলাই সনদ তারা বানিয়েছেন সেই জুলাই সনদের স্পিরিট তারা রক্ষা করেন নাই। জুলাই সনদে তারা বলেছেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে, বাংলাদেশের সমস্ত আন্তর্জাতিক চুক্তি এই উচ্চ কক্ষে যেতে হবে। আর সেইখানে বাংলাদেশে একটা সংসদ আসছে আর কয়দিন পরে, এটা জানার পরেও তারা একটা আন্তর্জাতিক চুক্তি করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গোপনীয় এবং অনেক ধরনের আলোচনার অবকাশ রাখে, এরকম একটা চুক্তি। এই চুক্তিটা করার ক্ষেত্রে তারা এই যে আর 7 দিন পরে সংসদ আসবে সেই সংসদকেও গুরুত্ব দেন নাই, আর হয়তো তার কিছুদিন পরে উচ্চ কক্ষ আসবে সেটাকেও গুরুত্ব দেন নাই। তাহলে রাজনীতিবিদরা চুক্তি করলে সেই চুক্তি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হইতে হবে, ওনার চুক্তিটা কোন কক্ষে গিয়েছিল? অতএব উনি যা বলেছেন সেটা উনি করেন নাই। উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি রাখেন নাই। আমার দুঃখ লেগেছে যে উনি আমাদের দেওয়া প্রতিশ্রুতি তো রাখেনই নাই, রোহিঙ্গাদেরকে দেওয়া প্রতিশ্রুতিটাও রাখেন নাই। আগামী এই দুটি ঈদের যে কোনো একটা ঈদে রোহিঙ্গাদের সঙ্গে তার ঈদের নামাজ পড়ার কথা ছিল আরাকানে, নিজের বাড়িতে। উনি বলেছিলেন ওনারা নিজ নিজ বাড়িতে ঈদের নামাজ পড়বেন, ওনারা বলেছিলেন, উনি বলেছিলেন
চট্টগ্রামের ভাষায়। রোহিঙ্গাদেরকে দেওয়া কথাটা উনি রাখেন নাই। অনেক ধন্যবাদ আপনাকে। জাহিদ, এই যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যেটা বিতর্ক হয়ে গেল এবং শপথ অনুষ্ঠান বয়কট করে আবার শপথ নিল মানে প্রধান মানে কে আর কি বিরোধী দল জামাতে ইসলামী, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে উপসর্গ, এটা রোগ না, রোগটা অন্য। রোগটা কি? হ্যাঁ, রোগে আসছি, মানে উপসর্গটার একটু ব্যাখ্যা দেই। বিএনপি জায়গা থেকে এই শপথ নেবে না তারা এটা বলেনি, তারা বলছে বিদ্যমান কনস্টিটিউশনাল স্ট্রাকচারের মধ্যে এই শপথ নেওয়ার স্কোপ নেই, কারণ একটা সংস্কার পরিষদের কথা কনস্টিটিউশনে নাই, সেটার শপথ কারা নেবেন সেটা নাই, সেটা কে পড়াবেন সেটা নাই। যেমন ধরুন সিএসসি তো মানে শপথ দুইটা, মানে ইনফ্যাক্ট উনি একটা হলো এই প্রধান তারা সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা কনস্টিটিউশনে আছে অনেকগুলো ধাপ ক্রস করার পর। জুলাই সনদ আদেশের মধ্যে লেখা আছে একই ব্যক্তি দুটোই পড়াবেন। এই যে একই ব্যক্তি দুটো পড়ে, এই যে আদেশটাও তো এখনো আসলে পার্লামেন্টে অ্যাকসেপ্টেড হয়নি। তার মানে টেকনিক্যালি লিগালি এই ডিবেট ইজ কারেক্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সব কিছু টেকনিক্যালি লিগালি করছি? এনসিপি যেটা বলছে সবসময় এইটা সঠিক। এই নির্বাচনটা তো গত সরকার পতনের 3 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল কনস্টিটিউশন অনুযায়ী, হলো 1.5 বছর পরে, তাই না? তাই যদি হয়ে থাকে আসলে যেটা হবে, আমরা পরবর্তী পার্লামেন্টে বেশ কিছু জিনিস র্যাটিফাই করতে হবে যেখানে যেখানে আমরা কনস্টিটিউশন ভায়োলেট করেছি। আমাদের এই যে 106 এর একটা রেফারেন্স নিয়েছি, কিন্তু এই সরকারটাও তো বৈধ সরকার না কনস্টিটিউশন অনুযায়ী, আমাদের পরে রেফারেন্সে বলা হয়েছে বৈধ, কিন্তু আরও অনেক কাজ করেছে যেগুলো আসলে সংবিধানের সাথে স্পেসিফিকলি লেখা নেই। সো এগুলো র্যাটিফাই করতে হবে। এখন এটা সমস্যা কি হলো? এটা সমস্যা আসলে বিএনপি একটা বার্তা দিচ্ছে বলে আমি মনে করি। দীর্ঘদিন বিএনপিকে একরকম, এটাই হলো রোগ। রোগটা হচ্ছে বাগে পেয়ে, বলি না আমরা, বাগে পেয়ে বিএনপিকে এই সংস্কারের প্রশ্নে জামায়াতে ইসলামী, এনসিপি সাথে সরকার মিলে, ঐক্যমত্য কমিশন মিলে, মানে তুমি পছন্দ করো বা না করো এই খাবার আমি তোমাকে খাওয়াবই, মানে ধরে খাওয়ানোর চেষ্টা হয়েছে। বিএনপি কিন্তু তার জায়গা থেকে সব সময় ক্লিয়ারলি কি চায় না চায় ও বলেছে যে ও কোনো নোট অফ ডিসেন্টের বিষয়ে সে ইমপ্লিমেন্ট করবে না। কিন্তু গণভোটের ব্যালটে আপনি চালাকি করে দুটো বিষয়কে, মানে মোটামুটি 3টা তত্ত্বাবধায়ক সরকার, কমিশনগুলো আর খতে যেটা আছে আপার হাউস, পিআর, এগুলো বের করে নিয়ে এসে আপনি একটা ভোটে জিতে টিতে, এই ভোট ইটসেলফ আপনি আগে নিতে পারেন কি? এটা সিরিয়াস কনস্টিটিউশনাল প্রশ্ন। আগে এটা সংসদে হবে, তারপর ভোটে যাওয়ার কথা ছিল। তো সব সরিয়ে রেখে আপনি জাস্ট বিএনপিকে এটা করলেন, যেহেতু বিএনপি একটা নির্বাচন চায়, মানে দলটা যেহেতু বহু বছর ক্ষমতায় যায়নি, সে একটা নির্বাচন চাইছে, এটার জন্য তাকে আপনি চাপ দিয়ে দিয়ে যা ইচ্ছে তা বললেন। এখন যেহেতু বিএনপি একটা বিরাট শক্তিশালী ম্যান্ডেট নিয়ে এসছে, যেখানে তার 2/3 মেজরিটি সিট আছে, পপুলার ভোটের 57-8% যদি স্বতন্ত্রকে ধরি আছে, এখন বিএনপি আসলে এই বার্তাটা দিতে চেয়েছে যে সে আসলে তার নোট অফ ডিসেন্টের বাইরে কিছু করবে না। এখন সেই শক্তিশালী অবস্থান থেকে করবে, স্বাভাবিক। আগে অন্যদের শক্তিশালী অবস্থান, এই তুমি এগুলো না মানলে কিন্তু ইলেকশন হবে না, এই শক্তিশালী অবস্থান থেকে যখন এই অন্যায়টা করা হয়েছে, বিএনপির সাথে তো বিট্রে করা হয়েছে। আসলে গণভোট হবে এই আলাপে ছিল না প্রথম, পরে গণভোট আসলো। গণভোট খুব ইজিলি হতে পারতো যে জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে আপনি হ্যাঁ বা না বলছেন কিনা, হ্যাঁ বলে না বললে না। জুলাই সনদে তার মানে ধরে যদি জামাত এনসিপি জিততো, সে তাদের গতকাল মানে আজকে যেটা হলো ডক্টর আলী রিয়াজরা যে সংসদে যেভাবে দুটো শপথের জন্য দিলেন, এটা কি আলোচনা হয়েছিল আগে? জুলাই আদেশ এটা আছে, হ্যাঁ, এটা যে 180 দিন ধরে 180 দিন যে এটা এইরকম একটা ক্ষমতা এক্সট্রা থাকবে, এটা জুলাই আদেশে আছে, এবং এরকম আলাদা শপথ হবে সেটা ওই আদেশে আছে, এবং একই ব্যক্তি শপথ পড়াবেন এটা আছে। কিন্তু ওই যে প্রশ্ন হচ্ছে, এই আদেশটাও পার্লামেন্ট পর্যন্ত সোফার এফেক্টিভও আছে, কিন্তু ওই যে বললাম আপনি আসলে কত গায়ের জোরের কাজ করেছেন। আমাদের যে হারমোনিটা ছিল, আমি যে কথাটা বলছিলাম, জুলাই সনদ অনুযায়ী হবে, মানে সংস্কার হবে, এটা যদি বলে দিতেন হ্যাঁ বা না, যদিও হ্যাঁ বা না আগে যাওয়ার কথা না, আমি আবারও বলছি, তাতে যেটা দাঁড়াতো, এনসিপি জামাত জিতলে তাদের যে নোট অফ ডিসেন্ট আছে ওগুলো বাদ দিয়ে বাকিগুলো করতো। বিএনপি যদি জিততো, বিএনপি তার নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বাকিগুলো করতো। এই তো ছিল কথা। দেখেন, বিএনপিকে সংস্কার বিরোধী এই আলাপটা ঐক্যমত্য কমিশন, নির্বাচনের ক্যাম্পেইন, সব জায়গায় বলা হয়েছে। তো এটা জানার পরও তো বিএনপিকে 2/3 মানুষ ভোট দিয়ে দিয়েছে, তাদেরকে তো দেয়নি। তার মানে এটা একটা ম্যান্ডেট যে বিএনপিকে এই। এখন আপনার ধারণা কি এই সংবিধান সংস্কার কমিশন, মানে এই যে পরিষদ, এটার মানে এই পরিষদ আদৌ দরকার আছে কিনা ইজ এ কোয়েশ্চেন। কারণ হচ্ছে, হ্যাঁ, আবার এটা দরকার কেন বলে সবাই,
যে আমরা কতগুলো বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে চাইছি, যেমন আপার হাউস একটা মারাত্মক বেসিক স্ট্রাকচারের চেঞ্জ। আমরা তো ইউনিক্যামেরাল পার্লামেন্টের কথা কনস্টিটিউশনে আছে, তো সেটা যদি হয় সেটার জন্য ওই ধরনের কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগবে। এর মধ্যে প্রচুর ডিবেট আছে। কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, মানে আপনি সংসদ পরিষদের সদস্য, কিন্তু আপনার না ডিবেট করার স্কোপ নাই, না বলার স্কোপ নাই। আপনি একটা গণপ্যানেলে বসে আপনি আসলে হাঁ দিতে হবে, তাহলে আর এই ঘোড়ার ডিম একে যে এমপিরা আছেন তাদের আদৌ ক্ষমতা কি হলো। আবার আপনি একটা পার্লামেন্ট কি করতে হবে এটা বলে দিচ্ছেন, এটা একটা খুবই ফান্ডামেন্টাল ব্রিজ, যে আপনি কোনোদিন ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে সেটা আগে বলে দিতে পারেন না। এরকম নানান ইস্যুস আছে। তবে আমি মনে করি শেষ পর্যন্ত যেটা হবে, বিএনপি তার যে ডিক্লেয়ার্ড সংস্কার সে সেটা করবে, এর বেশি আসলে সে করবে না, এবং সে এই ব্যাপারে চিরকালই ছিল, সেই কথাটা রিপিটেডলি বলেছে। জাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান এবং ডাক্তার আব্দুল নূর তুষার। তুষার, আপনার কাছে আসি। একটা প্রসঙ্গ আসছে শুল্কমুক্ত গাড়ি এমপিদের। তো এটা আমরা প্রতিবারই সংসদ যখন শুরু হয় এর আগেই এই বিতর্কটা শুনি যে এমপিদের গাড়ি নেওয়া উচিত কি উচিত না, এবং অনেকে নেন। এবং এই প্রসঙ্গে তো যেটা মানে অফলাইনে যখন ছিলাম তখন আমরা আলোচনা শুনছিলাম আপনার। আপনি কিভাবে দেখেন এটাকে, নেওয়ারটা কি এটা এক ধরনের কি নাকি মানে উৎকোচ কি না? না, ঠিক উৎকোচ না। এটা আসলে যখন এটা চালু করা হয়েছিল তখন এমপিরা বলেছিলেন যে তাদের অনেকেরই গাড়ি নাই, বিশেষ করে 4 হুইল ড্রাইভ, গ্রামে গঞ্জে তাদের যেতে হয়, তো কাদায় আটকে যায় না, এরকম একটা গাড়ি তারা চান। কিন্তু পরে যখন শুল্কমুক্ত গাড়ি দেওয়া হলো, দেখা গেল অনেক এমপি সাহেব এমন দামের গাড়ি আনলেন যেটা বাজারের সবচেয়ে দামি গাড়ি। শুল্কমুক্ত হওয়ার ফলে ওটার দাম অনেক কমে যায়, কেননা এই ধরনের গাড়ির 350 ভাগ শুল্ক দিতে হয়, ক্ষেত্র বিশেষে আরো বেশি। তো এইরকম গাড়িগুলিকে তারা আনতে শুরু করলেন, ফলে যে গাড়িটার দাম শুল্ক দিলে হয়ে যায় 4.5 কোটি, সেই গাড়িটা 1 কোটি টাকা আনা যায়। এর সঙ্গে আবার যোগ দিলেন ব্যবসায়ীরা, তারা অনেকে এমপি সাহেবদেরকে কিছু টাকা দিয়ে এই গাড়িটা নিয়ে নিজেরা চালাতেন, এমপি সাহেবের গাড়িতে চড়তেন না। উনি এই শুল্কমুক্ত পারমিটটার বিনিময়ে কিছু লাভ রেখে গাড়িটা দিয়ে দিতেন আরেকজনকে, কারণ অনেক শুল্ক সেভ হয়ে যাচ্ছে এবং এটা বেআইনিভাবে চলতো। আপনার মনে আছে নিশ্চয়ই 111-এর সময় এরকম বেশ কিছু গাড়ি ধরে নিয়ে আসা হয়েছিল, এবং ওই সময়েই আলোচনাটা বেশি উঠে যায় যে এমপিরা কেন শুল্কমুক্ত গাড়ি আনবে। ফলে এই যে শুল্কমুক্ত গাড়ির বিপরীতে যে একটা মনোভাব এটা তৈরি করেছেন কিছু এমপি। কিন্তু গাড়ি যদি কারো প্রয়োজন থাকে এবং তাকে যদি একটা শুল্কমুক্ত গাড়ি দেওয়া হয় আনার প্রিভিলেজ, এটা আমি মনে করি না যে কোনো অন্যায়। তবে যে কাজটা তারা করেন নাই সেটা হচ্ছে এই গাড়ির মূল্য এবং তৈরির স্থান নির্ধারণ করে দেওয়া উচিত। যেমন এই গাড়ির একটা ধরেন সাধারণ মূল্য নির্ধারণ করে দেওয়া গেল যে শুল্কবিহীন অবস্থায় 50 লক্ষ টাকার অধিক মূল্যের গাড়ি আনতে পারবেন না যদি বিদেশি হয়। আর যদি দেশি গাড়ি হয়, যেমন আমাদের প্রগতি ইন্ডাস্ট্রিজ জাপানের পাজেরো সেটা সংযোজন করতে, এবং আমাদের ইউএনও সরকারি অফিসাররা সেটা ব্যবহার করতেন। তো এই একই রকমের গাড়ি কেন এমপিরা একটা পাবেন না? পাবেন, শুল্কবিহীনভাবেই পাবেন, কিন্তু তাতে একটা সুবিধা আছে, আমাদের ইন্ডাস্ট্রিটা তো একটা গাড়ি বেশি বিক্রি করলো, তাহলে ওইখানে তার কিছু লাভ আছে, কিন্তু শুল্ক ছাড়াও তো লাভ আছে। তাহলে আমাদের গাড়ি আমরা কিনলাম, এটা একটা। আরেকটা কাজ যেটা করা যেতে পারে, এইটার হস্তান্তর তো এমনিতেই নিষিদ্ধ আছে, কিন্তু এটার একটা বাইব্যাক দিয়ে দেওয়া উচিত। কেন জানেন? গাড়ি তো একটা ডেপ্রিসিয়েবল প্রোডাক্ট, জমি পেলে জমির দাম বাড়ে, কিন্তু গাড়ি কিন্তু যত চলবে এটার দাম কমতে থাকবে। ফলে এমপি সাহেবরা শুল্কমুক্ত অবস্থায় গাড়ি আনলেও যেই টাকা দিয়ে গাড়িটা এনেছেন এটা তো ওনারা বেচতে পারেন না, বেচার সময় কিন্তু যে কিনবে তার কিন্তু শুল্ক দিতে হয় এবং পূর্ণ শুল্ক দিতে হয়। ফলে এই গাড়িগুলি দিনের শেষে স্ক্র্যাপ হয়ে যায়, অথবা কারো না কারো কাছে এটা ওইভাবে পড়ে থাকে, কারো গ্যারেজে পড়ে থাকে, ধুলা পড়তে থাকে। আপনি দেখবেন ঢাকা শহরের কোনো কোনো গ্যারেজে এরকম গাড়ি আছে এখন, আমি জানি, আমি আপনাকে এখানে বলছি না। এমনকি আমি কর্পোরেট অফিসের নিচে এরকম গাড়ি পড়ে থাকতে দেখেছি, শুল্কমুক্ত আনা হয়েছিল, তারপর এটা একটা টাইম পার হয়ে গেছে, এখন আর এটা ওনারা ফেলে রেখেছেন। এই ব্যাপারটা বন্ধ করার জন্য সরকার যেহেতু এটাকে শুল্কমুক্ত অবস্থায় দিয়েছেন, সরকার এটাকে বাইব্যাক পলিসিও দিতে পারেন, যে আপনি 50 লক্ষ টাকা দিয়ে গাড়ি এনে আপনি 10 লাখ টাকায় বিক্রি করছেন, এটা আপনি দিয়ে দিবেন, এত বছর পরে আপনি সরকারকে ফেরত দিয়ে দিবেন, এবং সরকার একটা মূল্য ধরে এটা বিক্রি করে দিতে পারে অথবা ব্যবহার করতে পারে। মানে অনেক ধরনের সুবিধা আছে। এখন এমপি সাহেবদেরকে আপনি কোনো সুবিধাই দিবেন না, আমি এটার পক্ষপাতী নই। এগুলো হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে এক ধরনের ছোট চিন্তা। আমাদের এমপি সাহেব রিক্সার থেকে নামলে কি এটা আমাদেরকে ভালো লাগে? মানে এটা আমরা চাই না তো। আসলে কেন চাই না? অন্য কারণে চাই না। ধরেন আমার পাশের দেশের এমপি তো একটা অ্যাম্বাসেডর থেকে নামতে পারে, তাহলে বাংলাদেশ একটা অ্যাম্বাসেডরের মতো গাড়ি সংযোজন করেন, এমপি সাহেবরা সবাই সেটাতে চড়বে,
কিন্তু সেটা তো আবার রাজি হচ্ছে না। সাধারণ মানুষের আপত্তি কোথায় জানেন? সাধারণ মানুষ চিন্তা করে আমি এত ট্যাক্স দিয়ে গাড়িতে চড়ি, এমপি কেন ট্যাক্স ছাড়া গাড়িতে চড়বে? এইটা হচ্ছে সাধারণ মানুষের আপত্তির জায়গা, অন্য কিছু না। কিন্তু যদি নির্দিষ্ট করে দিতেন তাহলে দেখা যেত কি এমপি সাহেবরা বিরাট সাইজের একেবারে লেটেস্ট মডেলের লেক্সাস প্রাডো এগুলো না কিনে বা আরো দামি মার্সিডিজ আউডি এগুলো না কিনে, দেখা যেত মূল্য নির্ধারিত করা আছে, বাংলাদেশে তৈরি নির্ধারিত করা আছে, তাহলে তারা হয় ওগুলা কিনতেন অথবা অধিকতর কম মূল্যের এই যে আমাদেরই মতো গাড়ি যেগুলো সাধারণ মানুষ চালায়, ধরেন হন্ডা সিআরভি, তারপরে ধরেন হ্যারিয়ার কিংবা ধরেন করোলা ক্রস, এই টাইপের গাড়ি চড়তো। তখন আবার এই যে সাধারণ মানুষের যে এমপির গাড়ির পাশ দিয়ে যাইতে গেলে যে একটা দীর্ঘশ্বাস পড়ে যে ওরে বাবা এই সেদিন রিক্সাতে চড়তে এখন এত বড় গাড়ি নিয়ে যাচ্ছে, ওইটা চলে যাইতো। আমি মনে করি এমপি সাহেবদের মর্যাদা আছে, তারা কিছু সুবিধা পেতে পারেন, সেগুন কাঠের পারমিটও পেতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এটার একটা লিমিট নির্দিষ্ট করে দিলে আর কোনো অসুবিধা থাকে না। কারণ সরকারি কর্মকর্তারা, আপনি অন্যভাবে চিন্তা করেন, সরকারি কর্মকর্তারা ইউএনও পর্যন্ত একেবারে বড় সাইজের এসইউভি পাচ্ছে। ওই এলাকার এমপি মনে করেন ওই ইউএনওর অফিসের রিক্সা থেকে নামছে, আমি মনে করি না যেটা একটা ভালো দৃশ্য। সেক্ষেত্রে যদি গাড়ি না দেন তাহলে এমপি সাহেবদেরকে ওই ধরনের গাড়ি সার্বক্ষণিক ব্যবহারের জন্য রাষ্ট্রের কিনে দিয়ে দেওয়া উচিত এবং রাষ্ট্র আবার এটা ফেরত নিয়ে নেবে। অনেক ধন্যবাদ। আপনাকে এই প্রসঙ্গে যোগ করা আছে না আমি অন্য প্রসঙ্গে যাব? দুটো কথা যোগ করি তারপর যান। মানে আমি কিন্তু দেখতে পছন্দ করব এমপি সাহেবরা রিক্সা থেকে নামছেন, সত্যিই পছন্দ করব, আমি আমার কাছে ভালো লাগবে। এটা আবেগ, একটু বিবেক কাজে লাগে। এইটা বাস্তবতা না। না না, বাস্তবতা না। ওটা যদি হয় আমার ভালো লাগবে, আমার সত্যিই ভালো লাগবে। কারণ হচ্ছে এই আমরা কোনো একদিন এই স্বপ্নটা দেখি যে আমাদের এগুলো খুবই ইউটোপিয়ান চিন্তা, আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারি, আমাদের বিরাট টাকা খরচের ইলেকশন করতে পারে। এখন আমি যদি পাল্টা প্রশ্ন করি, কোনো এমপির আসলে এই যে বিবেকের কথা যদি বলে, কোনো এমপির আসলে টাকা ছাড় দিয়ে গাড়িটা লাগে না, কারণ যে পরিমাণ টাকা খরচ করে জিতে আসেন ওনাদের অনেক টাকা ওনাদের এই যে এক্সেপশন, এর জন্য কিন্তু আপনি 300-র মধ্যে 2টা নাম বললে আরো 5টা নাম বলতে পারবেন, সর্বোচ্চ 300-র মধ্যে আসলে সেটাই বলছি 10-15-20টা পাবেন। কিন্তু আপনি বাকি সবাইকে যারা দিচ্ছেন, যারা কোটি কোটি টাকা খরচ করেছে, 80% হচ্ছে কোটিপতি। কোটিপতি তো আপনি যে স্ট্যাটিস্টিক্স দেখেন ওটা কিছুই না, ওটা কিছুই না। প্রত্যেকে নির্বাচনে আসলে এগুলো রিয়ালিটি, 10 কোটি 15 কোটি 20 কোটি টাকা খরচ হয় মানে কনস্টিটিউয়েন্সি অনুযায়ী। মানে ধরুন একজন নতুন ক্যান্ডিডেট আমার সাথে যেহেতু অন রেকর্ড কথা বলেছেন জনাব সার্জিস আলম, গতকাল একটা শোতে আমার সাথে ছিলেন, তো আমি তখন তাকে জিজ্ঞেস করছিলাম, খরচ নিয়ে কথা আসলো, তো তার দলেই এখন আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি বলছেন 10-20 কোটি টাকা ছাড়া তো নির্বাচন করা যায় না, আমরা কীভাবে করব। তখন অ্যাঙ্কার তাকে জিজ্ঞেস করেছেন, ওটা আমি যে বলার পর যে আপনি কত টাকা খরচ করেছেন, তখন উনি বলছেন তার ক্যান্ডিডেট, তার বক্তব্য, তার ওখানে বিএনপি যিনি আছেন তিনি মানে 20-এর মতোই খরচ করেছেন, তিনি বেশি হলে 1/10 খরচ করেছেন বলছেন। যদিও তাদের একটা কৌশল আছে, এই টাকা আমি খরচ করিনি, এই টাকা ও জনগণ খরচ করেছে। হ্যাঁ, কিন্তু এই যে দেখুন সার্জিস আলম অন্তত 2 কোটি টাকা খরচের একটা কথা বলেছেন। তো আমি বলছি এইটাই যে বাংলাদেশের মতো প্রেক্ষাপটে আমার মূল আর্গুমেন্ট, মানুষের আসলে খারাপ লাগে আসলে ওই কারণে, মানুষ জানে এরা কেউ দরিদ্র না, মধ্যবিত্ত না, উচ্চ মধ্যবিত্তও না, 90% ধনী মানুষ। এই ধনী মানুষ আবার একটা ট্যাক্সের সুবিধা পাচ্ছে। তুষার ভাই যেটা বললেন এটা থিওরিটিক্যালি ইজ ওকে, কিন্তু মানুষের ক্ষোভের কারণ কিন্তু এটা তেলা মাথায় তেলের মতো মনে হয় যে তো আসলে আছে। আমি বলেছি ওটাই বলেছে যে মানুষের ওইখানেই খারাপ লাগে না, মানুষের ওখানে খারাপ লাগে না। আপনি বলছেন ও আগে রিকশা চড়তো এখন গাড়ি থেকে নামছে, না, মানুষের খারাপ লাগে ওর আসলে এরকম বিরাট বিরাট গাড়ি আছে, ও আরেকটা চালাচ্ছে, মানুষের খারাপ লাগে ওইটা যে ওর আছে, ওকে কেন তুমি আবার দিচ্ছ, আমার কাছে মনে হয় আর কি। আর যেটা বলছেন এটাও খারাপ না, সার্জিসদের বেলা তো সহজ, ওদের বড় ভাইরা এখনই ওদের গাড়ি দিত, এমপি অবস্থায় আরো বেশি গাড়ি পাঠাবে। জি, প্রশ্ন করতে চাই। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যেটা এই যে বিরোধী দল হিসাবে জামাতে ইসলামী কেমন করবে? আমি আস্থা রাখতে চাই, আশা রাখতে চাই ভালো করবে। কেন বলি, জামাত মুখে মুখে নির্বাচনের ফল নিয়ে নানান কথাবার্তা বলছে, কারচুপির কথা বলছে, এটা নিয়ে আমার রিডিং হলো জামাত যেহেতু জিতবে এই ধরনের একটা হাইপ তৈরি করেছে তার ভোট পাওয়ার জন্য, তার কর্মীদেরকে চাঙ্গা করার জন্য, তো এখন তো রেজাল্ট বলছে সে অর্ধেক সিট পেয়েছে, মানে জিতার জন্য যত দরকার। কিন্তু আমি মনে করি সে খুবই সন্তুষ্ট এই রেজাল্ট, এটাই সর্বোচ্চ রেজাল্ট সে এক্সপেক্ট করেছে বলে আমার ধারণা। কিন্তু একটু বিক্ষোভ দেখাতে হয় মুখ রক্ষার জন্য। জামায়াত তার ইতিহাসে শ্রেষ্ঠতম রেজাল্ট করেছে এবং যে ফাউন্ডেশন সে পেয়েছে এবং যে ধরনের রাজনৈতিক মডেলে সে এটা পেয়েছে, সে যদি 5 বছর এভাবে কাজ করতে থাকে, সংসদে সে সুন্দর মতো ডিবেট করলো, সরকারকে চ্যালেঞ্জ করতে থাকলো, আর আজকের পার্লামেন্টে কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত চলে যায় এবং এগুলোর খুব বড় ইম্প্যাক্ট আছে। মাঠেও তারা যদি দায়িত্বশীল বিরোধী দলের মতো কাজ করে মাঠে, এবং
ওদের আসল কাজ কিন্তু অন্য জায়গায়। তারা বাড়িতে বাড়িতে যাওয়া, এই জনসংযোগ, এগুলো যদি চালিয়ে যেতে থাকে, তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তারা যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয় কারো পাল্লায় পড়ে, খুব বড় ভুল হবে। যদিও আমি একটা কথা একটু বলে রাখা ভালো, জামাতের কৌশল কিন্তু এক্সপোজড হয়ে গেছে, সুতরাং বিএনপিও এটার পাল্টা কৌশল নেওয়া শুরু করবে। বাট স্টিল সে যদি দায়িত্বশীল বিরোধী দলের মতো বিহেভ করে, কাজ করে, তার ভবিষ্যৎ ভালো আছে। সেজন্য আমি মনে করি সে দায়িত্বশীল বিরোধী দল হবে। অনেক ধন্যবাদ। আপনার কি এই প্রসঙ্গে কিছু বলা আছে? না, জামাত ইসলাম দায়িত্বশীল আচরণ করবে বলে আমিও বিশ্বাস করি, কেননা তাদের তো আবার একটি নির্ধারিত ব্যবহার বিধিও আছে। মানে তারা কিন্তু তাদের দলের হয়ে তাদের নেতারা একটা আদর্শ ব্যবহার মেনে চলেন। তারা দেখা হলে সকলকে সালাম দেন, মুসাফাহা করেন, হাত মিলান, বটরা যাই করুক না কেন, ইসলামী কায়দায় তারা আলিঙ্গন করেন। এগুলো কিন্তু ভালো, এগুলো কিন্তু ইসলামী ম্যানার্স, এবং সেই ম্যানার্স কিন্তু খুবই চমৎকার। ফলে আমার ধারণা যে এই ম্যানার্সের তো কোনো ভঙ্গ তারা করবেন না যখন সংসদেও যাবেন। এছাড়াও তারা নিজেরা যখন বক্তৃতা দেন, কোনো অশ্লীল শব্দ বা এইসব তারা ব্যবহার করেন না। কিন্তু আমি বলবো যে জামাত ইসলামের দেখতে হবে তাদের বটরা এবং তাদের হয়ে যারা এই সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার অথবা প্রচার দুইটাই করেন, তাদেরকে যদি তারা একটু সংযত করতে কিন্তু পারে। তুষার, এখন বলা হচ্ছে যে এই নির্বাচনে, যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনে হেরেছে সোশ্যাল মিডিয়া। এই নির্বাচনে আসলে হেরেছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যেইভাবে তারা বিনিয়োগ করেছেন সেই ফলাফল সোশ্যাল মিডিয়া থেকে আসে না। এর একটি বড় কারণ হচ্ছে যাদেরকে ইনফ্লুয়েন্সার হিসেবে তারা খুবই বড় বলে মনে করেছেন, এই ইনফ্লুয়েন্সাররা নিজের স্বার্থকে অনেক বড় করে দেখেছেন সব জায়গাতে। তারা কিন্তু সঠিক কথাটা না বলে তারা মানে এক ধরনের কথা বলেছেন যেটা ওই রাজনৈতিক মিথ্যা, এবং তারা মানুষকে এমনভাবে কথাবার্তা বলেছেন, সকালে একটা বিকালে আরেকটা, যে মানুষ বিভ্রান্ত হয়েছে। আর কিছু কিছু কথার ফলাফল অত্যন্ত খারাপভাবে সমাজে পড়েছে। যেমন মানুষকে খেপিয়ে তোলা, ভাঙচুরে আগ্রহী করে তোলা, কাউকে অত্যন্ত নেতিবাচকভাবে চিত্রিত করে তাকে সামাজিক এবং শারীরিকভাবে হেয় করা, এই ব্যাপারগুলি যত এসেছে সাধারণ মানুষ ততই মনে করেছে যে এইটা ঠিক না, এবং এইগুলা যারা বলে বা এরা যাদেরকে সমর্থন করে তাদের সঙ্গে থাকা যাবে না। আমাদের সংস্কৃতিতে তো এই জিনিসটা নাই। আসলে অসম্মান কিন্তু আমাদের সংস্কৃতিতে নাই। আমাদের সংস্কৃতিতে মানুষ অত্যন্ত সম্মানজনকভাবে একজন আরেকজনের সঙ্গে মেশে। তো এই জিনিসগুলি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কেউ মানে না, তাদের এবং অন্যদেরও যারা এই অ্যাক্টিভিজম করেন এবং অসভ্য ভাষায় কথা বলেন, ব্যক্তিগত আক্রমণ করেন, এই জিনিসগুলি যখন সাধারণ লোকেরা দেখেছে, তারা ভেবেছে যে এদের সঙ্গে থাকা যাবে না, এরা তাহলে আরও এটাকে বাড়িয়ে দেবে। এবং মবকে প্রেশার গ্রুপ বলার কারণেই কিন্তু ভোট কমেছে। মবকে যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করতো তাহলে কিন্তু ভোট বাড়তো, কিন্তু সেটা বাড়ে নাই। কারণ একদিকে আপনি চাঁদাবাজি বলেছেন, অন্যদিকে কিন্তু মানুষ দেখেছে যে কারা মব করছে, কারা আগুন ধরাচ্ছে, কারা ছায়ানট উদিচির নিচে গিয়ে ভিন্ন ভাষায় স্লোগান দিয়েছে, এগুলি দেখেছে। কারা শিক্ষকদেরকে পদত্যাগে বাধ্য করছে, কারা কোথায় হাত দিয়েছে। মুশকিল কি জানেন, এটা জাহিদিভাবে দেখবে কিনা আমি জানি না, চাঁদাবাজির সঙ্গে বাংলাদেশের মানুষ অভ্যস্ত, অভ্যস্ত, এবং এটা ইন্টিগ্রাল পার্ট। এটা খুব সহজে সরানো যাবে না, সহজে যাবে না, কিন্তু যাওয়া এটা সম্ভব। আমার ধারণা সালাউদ্দিন ভাই যদি চেষ্টা করেন এটা অনেক কমিয়ে আনতে পারবেন। চাঁদাবাজি কিন্তু নিউ ইয়র্কে আছে। হ্যাঁ, মারিয়া পুজোর যে গডফাদার বই বা ধরেন প্যাপিলন, নিউ ইয়র্কে ওটা যে হলো কমিশন, হ্যাঁ কমিশন ছাড়াও চাঁদাবাজি আছে। তারা এক্সটর্শন করে রীতিমতো, এবং করতো। এটা নিউ ইয়র্কে আছে, বড় বড় শিকাগো তো মাফিয়া বসদের শহরই ছিল। জিমি হফা নামে একজন ভদ্রলোক তো রীতিমতো কেনেডির যে ঘটনা তার সঙ্গে তার নাম উঠেছিল, এবং ট্রাকাররা যে চাঁদা দেয় সেটাও আমেরিকাতে ছিল, এখনো নাকি আছে বলে আমি শুনি। কিন্তু যে আলোচনাটার মধ্যে ছিলাম, ফলে মানুষ চাঁদাবাজির সঙ্গে অভ্যস্ত। আমি দেখেছি যে সরকার পতনের পর কিছু মার্কেটের কমিটি খুঁজে বের করার চেষ্টা করেছে যে এখন চাঁদাটা কার কাছে পৌঁছে দেবে, কারণ তার বিনিময়ে তারা নিরাপত্তা এবং শান্তি কিনে, কারণ মানে বড়টাকে দেয় যাতে ছোটগুলো এসে আর উৎপাত না করে। তো কিন্তু মানুষ কিন্তু এই সামাজিক অসম্মানের সঙ্গে পরিচিত ছিল না, মানুষের ঘর ভাঙার সাথে পরিচিত ছিল না, মানে ঘর বাড়ি ভেঙে সমান করে দিচ্ছে। মানুষ এই জায়গাতে অভ্যস্ত ছিল না যে ছাত্র গিয়ে শিক্ষকের চুলদাড়ি ধরে টানতে শুরু করবে, এখানে ছিল না। ফলে এই জিনিসগুলি যখন ঘটেছে তখন মানুষ অত্যন্ত নেতিবাচকভাবে দেখেছে। কিন্তু যেটার সঙ্গে সে 30-40 বছর ধরে অভ্যস্ত, সেইটাকে সে ভেবেছে আচ্ছা ঠিক আছে বেড়েছে কমবে, এটা থাকে, এগুলা করে। কিন্তু এই নতুন যে জিনিসটি তারা দেখিয়েছেন, এটা অত্যন্ত খারাপ এফেক্ট করছে তাদেরকে। তারা একদিকে বলেছেন যে তরুণরা আমাদেরকে ভোট দিয়ে আমাদের ছাত্র সংসদগুলিতে জিতিয়ে দিয়েছেন, কিন্তু ছাত্র সংসদগুলি জিতার পরে যখন সর্বমিত্র লাঠি হাতে শিশু প্রহার করে বা ভয় দেখায়,
কিংবা এই বিশ্ববিদ্যালয় আসলে সবার বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়টা কিন্তু সাধারণ বিশ্ববিদ্যালয় না, এটা টিএসসিকে শহর তার নিজের সম্পত্তি মনে করে, এটা একটা মানসিকতা। এই ভাস্কর্যগুলিকে শহর তার সৌন্দর্যের অংশ মনে করে। ঠিক একইভাবে যখন আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিন থেকে শুরু করে শিক্ষকদেরকে পদত্যাগ করানো হচ্ছে, ব্যানার ছিঁড়ে ফেলছে, তখন কিন্তু মানুষ এটা মানে নাই। অনেক ধন্যবাদ। হাতে সময়ই নেই, মানে আপনি তো সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ, আপনার অভিজ্ঞতা কি? আমি একটা জিনিস বলি, সোশ্যাল মিডিয়া একটা জায়গায় ফেল করেছে, সেটা হলো নির্বাচনকে খুবই অ্যানার্কির মধ্যে নিয়ে যাওয়া, নির্বাচন ভণ্ডুল করার একটা চেষ্টা ছিল, সেটা ফেল করেছে। কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার একটা সাকসেস কিন্তু দেখি, বিশেষ করে জামায়াত ইসলামের পক্ষে। জামায়াত ইসলামী ৭৭ সিট জোট পেয়েছে, তার একটা প্রধান কারণ আমি বিশ্বাস করি যে তারা মানুষকে বিশ্বাস করাতে পেরেছে টু সাম এক্সটেন্ট যে তারা এবার জিতে যেতে পারে। কারণ হয় কি, জিতে যেতে পারে বললে সুইং ভোটাররা ভোট দেয়, এবং তার নেতাকর্মীরা, আমি এমন ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি, মানে তারা ধরেই নিয়েছে যে এবার জিতে যাবে, তারা প্রাণবাজি করে হাতে নিয়ে তারা ক্যাম্পেইন করেছে। তাদের এই পারসেপশন তৈরির ক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা রোল প্লে করেছে। তুষার ভাই যেগুলো বলেছে নেগেটিভস আছে, আই অ্যাগ্রি উইথ দ্যাট ফুললি, এগুলো একটা অংশকে খুবই প্রবলেমে ফেলেছে। আবার আমি উল্টো যদি বলি, ধরুন মিসোজিনিক কমেন্ট, নারীদের স্লাট শেমিং, আমি দুঃখিত, আমাদের কিছু মানুষ আবার এটা পছন্দও করে। ভোটের বাজারে আবার এটা একরকম পজিটিভ ইম্প্যাক্ট। নারীদের ভোট কমেছে না, না, নারীদের আবার কিছু কিছু পুরুষ আছে যারা, মানে এটার দুই দিকের ব্যাপার আছে। কিন্তু ওই যে যেটা বললাম, এই পারসেপশন তৈরি করা যে তারা জিতে যেতে পারে, সেটা কিন্তু তারা রোল প্লে করতে পেরেছে। জাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। তুষার, আপনাকেও ধন্যবাদ। আজকে এখানে শেষ, এটা এন্ডলেস, আসলে এটা আরও অনেক আলোচনা হতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।